এখন যারা জয়েন করছো এখন একটু আমাকে জানাও তো এখন ভয়েস শোনা যাচ্ছে কিনা। সাথে আছো যারা যারা জয়েন করছো লাইভটা আবারও একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দাও যে এখন ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, এখন কি অবস্থা। এখন কি আমার কথা শোনা যাচ্ছে যারা সাথে আছো? আচ্ছা, শরীফ বলছে এখন ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, মাইকে হয়তো কোনো একটা সমস্যা হয়েছিল বা নেটওয়ার্ক ইস্যুও হতে পারে, অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক পোর থাকার কারণে কথা অনেক সময় ক্লিয়ার হয় না। আচ্ছা, যারা জয়েন ছিলে আবার একটু কষ্ট করে জয়েন হয়ে যাও, অ্যান্ড আই এম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারিনি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল হয়তো কোনো। আচ্ছা, সবার কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে, কেমন পড়াশোনা করছো বলো। আর যারা লাইভটা জয়েন করছো তারা কাইন্ডলি তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। তোমরা শেয়ার করলে দেখা যাবে তোমার ফ্রেন্ডরাও তোমার সাথে দেখতে পাচ্ছে, তো কাইন্ডলি শেয়ার করে দাও। আচ্ছা, এখন হয়তো ঠিকই আছে। আচ্ছা, অনেকেই সাথে আছো, একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও কার কি অবস্থা, কেমন আছো। আর এখন ভয়েস ঠিক আছে কিনা সবাই একটু জানাও, যে এখন ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার বুঝতে পারছো কিনা একটু বলো। মোস্ট প্রবাবলি আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, যার কারণে হচ্ছে সাউন্ড যাচ্ছিল না ঠিকভাবে। যারা সাথে আছো সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও কি অবস্থা। তোমাদের সবার ক্লিয়ারেন্স পেলে আমি বরঞ্চ ক্লাস শুরু করে দেব, তাই সবাই একটু জানাও যে কি অবস্থা, এখন ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, অনেকে বলছো ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকের পড়াশোনা তাহলে শুরু করে দিই। দেখো, আজকে আমাদের ফার্স্ট টপিকটাই কি, ফার্স্ট টপিকই হচ্ছে আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম, আমরা পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে পড়তেছিলাম, তাই তো। পর্যাবৃত্ত ধর্ম আমরা কি কি পড়লাম, যে গত ক্লাসে আমরা আকার সম্পর্কে পড়লাম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে পড়লাম, যে আমরা পর্যায় ভিত্তিক গেলে কিভাবে কি পরিবর্তন হচ্ছে, বা গ্রুপ ভিত্তিক গেলে আমরা কি ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি। আজকে আমরা পরবর্তীটায় যাব। আচ্ছা, প্রথমটা যেটা আমাদের সেটা হচ্ছে কি, দেখো কি লেখা আছে, পরমাণুর যোজ্যতা বা ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম। পরমাণুর যোজ্যতা বা ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম। এখন প্রশ্ন হচ্ছে যে আপু, পরমাণুর যোজ্যতা বলতে আমরা কি বুঝি, তাই তো। প্রশ্নটা তো এইটাই যে পরমাণুর যোজ্যতা বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আমরা যদি খুব সহজ ভাষায় এটা সংজ্ঞায়ন করতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো যৌগ গঠনকালে, কোনো যৌগ গঠনকালে একটি পরমাণুর অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, যৌগ গঠনকালে একটি পরমাণুর অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা বলছি পরমাণুর যোজ্যতা। আচ্ছা, আমরা যদি একটু লিখতে চাই দেখো তো কি দাঁড়ায়, যে কোন যৌগ গঠনকালে একটি পরমাণুর
যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে পরমাণুর যোজ্যতা বলে। আচ্ছা, অনেকেরই আমাদের পড়ার সময় লেকচার নোট ডাউন করার একটি অভ্যাস থাকে, তাই তো? অনেক সময় হচ্ছে আমরা যখন পড়ি পড়ার সাথে সাথে লেকচার নোট ডাউন করতে চাই। আমি আজকে তোমাদের যেটা বলবো যে আজকে অনেকটাই লেখার অনেক কিছু থাকবে, যার জন্য আমাদের লাইফগুলো আসলে তোমাদের সেভ করা থাকে, তাই না? তো তোমরা ক্লাসগুলো যখন করবে তখন ফুল কনসেন্ট্রেশন ক্লাসে থাকবে, তোমরা পড়াগুলো শুনবে, আমি যখন রিপ্লাই করতে বলবো তখন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে কতটা বুঝলে তোমরা, কতটা বুঝলে না, কোনটুকু বুঝলে কোনটুকু বুঝলে না। এমসিকিউ কোয়েশ্চেনগুলো যখন দিব সেগুলোর অ্যান্সার করবে, কিন্তু নোট ডাউন করবে লাস্টে, অর্থাৎ লাইভ যখন আমার শেষ হয়ে যাবে তারপর বসবে, বসে সংজ্ঞাগুলো চাইলে তোমরা নোট ডাউন করতে পারো, বা লেকচারটাই চাইলে টোটাল লেকচারটাই নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, তারেক বলছে আপনার ক্লাসগুলো আমার খুব ভালো লাগে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো কি বললাম আমরা, যে পরমাণুর যোজ্যতা বা ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম বলতে আমরা কি বুঝি? বলতে আমরা বুঝি যে কোন যৌগ গঠনকালে, অর্থাৎ তুমি একটি যৌগ গঠন করতে যাচ্ছ, সেই যৌগ গঠনকালে একটি পরমাণুর অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকেই আমরা বলছি কি? পরমাণুর যোজ্যতা বা ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম। আচ্ছা, এইটার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কিভাবে চেঞ্জ হবে বা বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে, সম্পর্কটা কি হবে? আচ্ছা, যদি আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্ক চিন্তা করি তাহলে তোমাকে বলতে হবে যে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে গ্রুপ ভিত্তিক কোনো ধারাবাহিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না। এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা গ্রুপ ভিত্তিক কোনো, অর্থাৎ ধারাবাহিক কোনো গ্রুপ ভিত্তিক সম্পর্ক তুমি লিখতে পারবে না, সেটা একই গ্রুপের ক্ষেত্রে এক এক রকম ভাবে আসে। তবে তুমি যদি পর্যায়ের ক্ষেত্রে দেখো তাহলে তুমি বলতে পারো যে একটি পর্যায়ের যতই আমরা বাম থেকে ডানের দিকে যাব, পর্যায়ে যতই বাম থেকে ডানে যাব ততই পরমাণুর যোজ্যতা বৃদ্ধি পাবে। কি লিখবো তাহলে আমরা, যে পর্যায় ভিত্তিক যদি আমরা বলি, তাহলে যতই তুমি বাম থেকে ডানে যাবে, যতই বাম থেকে ডানে যাবে পরমাণুর যোজ্যতা ততই কি করবে? বৃদ্ধি পাবে। পরমাণুর যোজ্যতা ততই বৃদ্ধি পাবে, তাই তো? কি বললাম আমরা, পর্যায়ভিত্তিক সম্পর্কটা কি হবে, যে একটি পর্যায়ে আমরা যতই বাম থেকে ডানের দিকে যাব পরমাণুর যোজ্যতাটা আমাদের ততটাই বৃদ্ধি পাবে। আচ্ছা, যদি আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে কি লেখা যায়, দেখি আমরা তৃতীয় পর্যায়ের মৌলগুলো যদি একটু দেখি, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখব। এখন দেখার আগে হচ্ছে তোমাদের দুটো ইনফরমেশন জানতে হবে। যোজ্যতাটা আমরা আবার দুটো স্কেলে হিসাব করে থাকি। কয়টা স্কেলে হিসাব করব? যোজ্যতাটা আমরা দুটো স্কেলে হিসাব করব। কি রকম স্কেল? একটা হচ্ছে আমাদের অক্সিজেন স্কেল এবং আরেকটা হচ্ছে আমাদের হাইড্রোজেন স্কেল। এখন প্রশ্ন হচ্ছে আপু এই অক্সিজেন স্কেল এবং হাইড্রোজেন স্কেল কি? আচ্ছা, আমরা কি বললাম, যোজ্যতা বলতে আমরা কি বুঝি? যে পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা, একটি পরমাণুর অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজ্যতা, তাই তো? এখন যখন পরমাণুটা অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে তখন তার যে ক্ষমতা সেটাকে আমরা বলবো অক্সিজেন স্কেলে, অক্সিজেন স্কেলে যুক্ত হওয়ার ক্ষমতা বা অক্সিজেন স্কেলে পরমাণুর যোজ্যতা। এবং যখন একটি পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে তখন আমরা সেটাকে হাইড্রোজেন স্কেল দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে এখন দেখো তৃতীয় পর্যায়ের মৌল আমরা কি কি দেখতে পাই? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাই তো? এখন তুমি যদি অক্সিজেন স্কেলের ক্ষেত্রে দেখো, অক্সিজেন স্কেলের ক্ষেত্রে হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ বোর্ড ক্লিয়ারলি। অক্সিজেন স্কেলের ক্ষেত্রে তুমি দেখো, দেখো আগে আমরা কি করব? আগে আমরা যৌগ গঠন করব। Al2O3, সিলিকনের জন্য আমরা জানি
সিলিকন ডাইঅক্সাইড। ফসফরাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি P2O5। তারপর দেখো সালফার, সালফারের জন্য কি লিখবো SO3। ক্লোরিনের জন্য আমরা কি লিখতে পারি, ক্লোরিন অক্সিজেনের সাথে Cl2O7 যৌগটি গঠন করছে। আচ্ছা এখন যদি আমরা এদের যোজ্যতাগুলো দেখি, দেখো তো যোজ্যতা কত আসে। সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে দেখো যোজ্যতা আসে 1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3, এখানে 4, ফসফরাসের ক্ষেত্রে 5, এটা 6, এটা 7। দেখো ক্রমশ তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেন স্কেলের ক্ষেত্রে আমাদের ক্রমশ যোজ্যতাটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো ক্রমশ আমাদের যোজ্যতা বৃদ্ধি পাচ্ছে। এখন তুমি হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে যদি দেখো, এবং তোমার কাজ হচ্ছে তুমি প্র্যাকটিস করতে করতে এটা একদম মুখস্থ করে ফেলবে। তোমার নিজের যেন প্রশ্ন দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এখন আমি এই অ্যান্সারটা লিখবো। ম্যাগনেসিয়াম 2, হাইড্রোজেন 3, সিলিকনের ক্ষেত্রে হবে সিলিকন টেট্রাহাইড্রাইড। ফসফরাসের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা PH3। সালফারের জন্য আমরা লিখতে পারি সালফার হাইড্রাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো খুব ইজিলি লিখতে পারলাম। ওকে এখন দেখো তো এইখানে যোজ্যতা কত আসে। আচ্ছা এটা ছিল আমাদের যোজ্যতা। তাহলে এইখানে হাইড্রোজেন স্কেলে তুমি যদি যোজ্যতাগুলো একটু চিন্তা করো তাহলে দেখবে প্রথমটা 1 2 3 4, এই পর্যন্ত আমাদের ক্রমশ যোজ্যতা বৃদ্ধি পেল, কিন্তু তারপর কি হলো দেখো তো PH3 এর ক্ষেত্রে আমাদের যোজ্যতা হয়ে গেল 3, এই ক্ষেত্রে 2, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের যোজ্যতা আবার নেমে আসলো কোথায়, যোজ্যতা চলে আসলো 1 এ। ব্যাপারটা কি আমরা বুঝতে পেলাম? দেখো তো ব্যাপারটা কি হলো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা যোজ্যতা পেলাম 1, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 2, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের ক্ষেত্রে 3, সিলিকন হাইড্রাইডের ক্ষেত্রে আমরা 4 পাচ্ছি, ফসফরাস হাইড্রাইড 3, সালফার হাইড্রাইড 3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে যোজ্যতা দেখছি আমরা 1। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, আমরা যদি দেখি যে এইখান থেকে যদি তোমরা একটু খেয়াল করো যে এটা আমাদের কয় নাম্বার গ্রুপ, 15 16 এবং 17 গ্রুপ নাম্বার তো আমাদের, তাই পর্যায়ে আমাদের তৃতীয়, কিন্তু আমরা যদি একটু গ্রুপ নাম্বার খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই 15 16 17। আমরা একটু আলাদা যদি করি তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, যে আমরা যদি গ্রুপের ক্ষেত্রে বলতে চাই তাহলে গ্রুপ 15 16 17 ক্ষেত্রে অক্সিজেন স্কেলে আমাদের যোজ্যতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেন স্কেলে আমাদের যোজ্যতাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি আমরা হাইড্রোজেন স্কেলে দেখি তাহলে গ্রুপ 15 16 এবং 17 তে আমাদের হাইড্রোজেন স্কেলের যোজ্যতা ক্রমশ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, তাই তো ক্রমশ এখানে হ্রাস পাচ্ছে। তাহলে আমরা, তোমার যদি এমসিকিউ কোশ্চেনটা এরকম আসে যে হাইড্রোজেন স্কেলে যোজ্যতা ক্রমশ কিরকম হয়, তখন আমরা কি লিখতে পারি যে হাইড্রোজেন স্কেলে যোজ্যতা ক্রমশ হ্রাস পায়। কোন ক্ষেত্রে? গ্রুপ 15, গ্রুপ 16 এবং গ্রুপ 17 এর ক্ষেত্রে। যারা সাথে আছো একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো যে এই পড়াটুকু আমরা বুঝতে পারলাম কিনা, আমরা কি বুঝতে পেরেছি, একটু কাইন্ডলি কমেন্ট করো, কমেন্ট করে হচ্ছে আমাকে জানাও যে আমরা এই যোজ্যতাটা বুঝতে পারলাম কিনা। আমরা বলবো যে যদি আমরা পর্যায়ের ক্ষেত্রে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা লিখবো যে একটি পর্যায়ের বাম থেকে ডানে আমরা যখন যাব আমরা দেখতে পাবো যে পরমাণুর যোজ্যতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যখন আমরা গ্রুপের ক্ষেত্রে বলার চেষ্টা করব তখন আমরা দেখব যে সেখানে কোনো ধারাবাহিকতা আমরা পাচ্ছি না, এবং পর্যায়ের ক্ষেত্রে আমরা যেটা বললাম সেটার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা কোথায় আসে দেখো, যখন আমরা অক্সিজেন স্কেলে দেখতে পাচ্ছি যে তৃতীয় পর্যায়ে অক্সিজেন স্কেলে ক্রমশ আমাদের যোজ্যতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যদি আমরা হাইড্রোজেন স্কেলে দেখি তাহলে আমরা দেখব একটা পর্যায়ে বৃদ্ধি পাওয়ার পর ক্রমশ আমাদের যোজ্যতা আবার কমে যাচ্ছে। সেটা কোন ক্ষেত্রে যদি তুমি স্পেসিফাই করতে চাও তাহলে গ্রুপ 15, গ্রুপ 16 এবং গ্রুপ 17 এই তিনটি ক্ষেত্রে আমাদের যোজ্যতা ক্রমশ হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে কমে যাবে এবং অক্সিজেন স্কেলের ক্ষেত্রে বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে
যদি এই পড়াটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি এখন একটা এমসিকিউ কোয়েশ্চেন দিচ্ছি, যারা সাথে আছো সবাই পার্টিসিপেট করবে। এমসিকিউ কোয়েশ্চেনটা দেখি কজন পারো। হাইড্রোজেন স্কেলে কি লিখলাম? হাইড্রোজেন স্কেলে সালফার এর যোজ্যতা কত? হাইড্রোজেন স্কেলে সালফারের যোজ্যতা কত? তোমাকে অপশন দিচ্ছি 4, 2, 6, 5। যারা যারা সাথে আছো আমাকে হচ্ছে অ্যান্সারটা জানাও। একটু আগে মাত্র জাস্ট আমি পড়িয়েছি, তাই হচ্ছে যারা সাথে আছো সবাই অ্যান্সারটা আমাকে জানাও যে হাইড্রোজেন স্কেলে সালফারের যোজ্যতা কত? হাইড্রোজেন স্কেলে সালফারের যোজ্যতা কত হয়? আচ্ছা, সবাই জানাচ্ছে ক্লিয়ার আছে, বুঝতে পেরেছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা ফাইন, ক্লিয়ার যেহেতু হয়েছে এখন আমাকে তাহলে এমসিকিউ কোশ্চেনটা হচ্ছে অ্যান্সার করো। কত হবে হাইড্রোজেনের ক্ষেত্রে সালফারের যোজ্যতা কত হবে? আচ্ছা শরীফ আমাদের অ্যান্সার করেছে 2। আচ্ছা আর কেউ যারা সাথে আছো সবাই পার্টিসিপেট করো। তোমরা পার্টিসিপেট যত করবে তোমাদের ক্লাসটায় তত বেশি মনোযোগ থাকবে। দেখো কি বললাম আমি, হাইড্রোজেন স্কেলে সালফারের যোজ্যতা কত। অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি, আরো দেখি কেউ অ্যান্সার করে কিনা। আচ্ছা উর্বি আমাদের জানাচ্ছে অ্যান্সার হচ্ছে 2। ওকে, হ্যাঁ একদম ঠিক তাই, অ্যান্সার 2। আচ্ছা তাহলে সবার মোটামুটি এটা ক্লিয়ার, তাই তো? যেহেতু আমরা অ্যান্সার সবার কাছ থেকেই কম বেশি পাচ্ছি তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা পরবর্তী টপিক কি আমাদের? পরবর্তী টপিক হচ্ছে আয়নীকরণ শক্তি। কি বললাম? আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। এখন প্রশ্ন হচ্ছে আপু যে এই আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি বলতে আমরা কি বুঝি? দেখো যদি তুমি বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করতে চাও, অর্থাৎ যেভাবে তোমার খাতায় লিখতে হবে, তাহলে কিভাবে আমরা লিখবো? আমরা লিখবো যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরিমাণ বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে, কি করবো আমরা? একটি ইলেকট্রন সরিয়ে, তোমার মেইন পয়েন্ট এটাই, একটি ইলেকট্রন সরিয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন, বিচ্ছিন্ন 1 মোল গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা বেশ বড় সংজ্ঞা হয়ে গেছে, মনে হয় অনেকে ঘুরিয়েও ফেলেছো। ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হচ্ছে আপু গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে আমরা একটি ইলেকট্রন সরিয়ে সেটিকে একটি ধনাত্মক আয়নে পরিণত করতে চাই। এখন সেই ধনাত্মক আয়নে পরিণত করতে হলে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা সংজ্ঞাটা যদি আমরা একটু লিখতে চাই, দেখো তো কি হয়। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে, কি করলাম আমরা? এটা আমাদের মেইন পয়েন্ট, একটি ইলেকট্রন সরিয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল
ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে বলছি আয়নীকরণ শক্তি। মুখে বুঝে বলার পরেও এই সংজ্ঞাটা লেখার কারণ কি আপু? এই সংজ্ঞাটা ভালোভাবে লিখে দেওয়ার কারণ হচ্ছে ম্যাক্সিমাম সময় সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমরা যখন জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্ন যখন পাবে তখন এই সংজ্ঞাটা প্লাস তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে প্লাস ইলেকট্রন আসক্তি কাকে বলে, এই তিনটা সংজ্ঞা মোস্ট কমন এবং টিচারদের খুব ফেভারিট একটা সংজ্ঞা যে আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে, ইলেকট্রন আসক্তি কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তাই আমরা খুব সুন্দরভাবে মন দিয়ে হচ্ছে এই তিনটা সংজ্ঞা ভালোভাবে বুঝে পড়বো যেন এই তিনটার মধ্যে আমাদের কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয়, অর্থাৎ একটা সংজ্ঞা যেন আমরা আরেকটাতে বসিয়ে না দিই। তাহলে আয়নীকরণ শক্তি আমাদের কোনটা? আয়নীকরণ শক্তি হচ্ছে যেখানে তুমি একটি ইলেকট্রন সরিয়ে নিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে চাচ্ছ, তাতে তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কাকে বলে আমরা কি বুঝলাম? যারা সাথে আছে একটু কমেন্ট করি যে আয়নীকরণ শক্তি কাকে বলে, এটা ক্লিয়ার হয়েছে কিনা। কি করছো তুমি? তুমি যেটা করছো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন তুমি সরিয়ে নিচ্ছ। এখন সেই একটি ইলেকট্রন সরিয়ে নিতে তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা বলছি আয়নাইজেশন এনার্জি, যার ফলে তুমি কি পাচ্ছ? একটি এক মোল ধনাত্মক আয়ন পাচ্ছ। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন আসো পর্যায়ের সাথে এই আয়নীকরণ শক্তির সম্পর্কটা কি। দেখো, সম্পর্ক বলতেই আমরা জানি দুই ধরনের সম্পর্ক, একটা আমাদের পর্যায় ভিত্তিক সম্পর্ক এবং একটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক, তাই তো? একটা আমাদের পর্যায় ভিত্তিক সম্পর্ক এবং একটা হচ্ছে আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক। গ্রুপ ভিত্তিক সম্পর্ক বলতে আমরা কি বলছি? যে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো যে কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? আয়নীকরণ শক্তি আমাদের হ্রাস পায়। কি হয়? আয়নীকরণ শক্তি হ্রাস পায়। মেন পয়েন্ট কি তাহলে? হ্রাস পায়। গ্রুপ ভিত্তিক আমরা কি শিখলাম? যে একটি গ্রুপের যত উপর থেকে আমরা নিচের দিকে যাব ততই আমাদের আয়নীকরণ শক্তিটি হ্রাস পাবে। তাহলে আপু পর্যায় ভিত্তিক সম্পর্কটা কিরকম হবে? দেখো, পর্যায়ভিত্তিক সম্পর্ক মানে আমরা কি বুঝি? যে একটি পর্যায়ে আমরা বাম থেকে ডানের দিকে যাব, তাই তো? তাহলে পর্যায়ে বাম থেকে ডানের দিকে আমরা যখন যাব আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। তাহলে মেন পয়েন্ট কি আমাদের এখানে? বৃদ্ধি পাচ্ছে। কি শিখলাম? গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে যত আমরা উপর থেকে নিচে যাব অর্থাৎ পরমাণুর আকার যত বৃদ্ধি পাচ্ছে ততই আমাদের আয়নীকরণ শক্তি হ্রাস পাচ্ছে। আমরা তো জানি, আমরা আকার সম্পর্কে পড়েছিলাম গত ক্লাসে, যে একটা গ্রুপে আমরা যখন উপর থেকে নিচের দিকে আসবো তখন কি হবে? একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে আমাদের পরমাণুর আকারটা বৃদ্ধি পাবে, অর্থাৎ যখন আমাদের পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের এই আয়নীকরণ শক্তিটা হ্রাস পেয়ে যাচ্ছে। আবার যখন আমরা পর্যায়ভিত্তিক দেখব কি হচ্ছে, যে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানের দিকে যাচ্ছি তখন আমাদের আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার এইটুকু? যারা সাথে আছো ক্লিয়ার থাকলে একটু কমেন্ট করে বলে দিবে যে হ্যাঁ আপু বুঝতে পেরেছি, ক্লিয়ার। এখন আপু সবসময় ক্লাসে কি বলি? যে নর্মাল বা জেনারেলের চেয়ে ব্যতিক্রম জিনিসপত্র একটু বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটু বেশি না, অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা টিচাররা ব্যতিক্রম ধর্মী প্রশ্ন করতে খুব পছন্দ করে। আচ্ছা, তাহলে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে, যদি আমরা লিখতে চাই
আচ্ছা, গ্রুপটা আমরা মুছেই ফেলি, উপর থেকেই লিখি। আচ্ছা, আমরা সাইডে যদি একটু লিখে নিই যে গ্রুপ ভিত্তিক আমরা কি বলেছি, যে গ্রুপ ভিত্তিক আমাদের হ্রাস পায়, আর পর্যায় ভিত্তিক আমরা কি বলেছি, পর্যায় ভিত্তিক বৃদ্ধি পাচ্ছে, তাই তো? এটাই তো আমরা বলেছি। এখন আমরা পড়ব ব্যতিক্রম। ব্যতিক্রম তোমাকে আমি একটু প্রশ্ন আকারেই দিচ্ছি, যেহেতু হচ্ছে এই কোয়েশ্চেনগুলো অনুধাবনমূলক প্রশ্নে সবচেয়ে বেশি তোমরা পাবা। তো হচ্ছে আমি একটু প্রশ্নের আকারেই হচ্ছে যদি দেই যে তোমাদের কি বলতে পারে, যে দেখো বোরন 5 এর চেয়ে বেরিলিয়াম 4 এর আয়নীকরণ শক্তির মান বেশি কেন? দেখো পর্যায় ভিত্তিক সম্পর্ক আমরা কি বললাম একটু আগে, পর্যায় ভিত্তিক বললাম যে একটা পর্যায়ে আমরা যতই বাম থেকে ডানে যাব ততই আমরা দেখতে পাবো কি হচ্ছে, আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেখানে এখানে যেটা তুমি দেখবে যে বোরন বেরিলিয়ামের চেয়ে পর্যায় সারণীতে ডানে রয়েছে, কিন্তু বোরনের ক্ষেত্রে আমাদের আয়নীকরণ শক্তির মান বেরিলিয়াম অপেক্ষা কম হয়। কেন? এখন তুমি যেভাবে অ্যান্সার করবা সেটা হচ্ছে প্রথম কাজই হচ্ছে তোমার দুইটার ইলেকট্রন বিন্যাস করা। দুইটার ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করব। দেখো প্রথমে যদি আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে করি, বেরিলিয়াম 4 হয়ে গেল। তারপর যদি আমরা বোরনের ক্ষেত্রে করতে চাই, দেখো এই তো ইলেকট্রন বিন্যাস, তাই না? এখন দেখো তো এখানে কি হচ্ছে, বুঝতে পারছো কিনা তোমরা, যে এই যে এখানে এস অরবিটালটা সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই না? অর্ধপূর্ণও না, পরিপূর্ণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা কি জানি যে পরিপূর্ণ অবস্থায় যখন অরবিটাল থাকে তখন সে মৌলটা অধিক স্থিতিশীল হয়, তাই তো? অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ বা দান করতে চায় না, সে স্থিতিশীল অবস্থাটা বজায় রাখতে চায়। আর এখানে আমাদের পি অরবিটালটা অর্ধপূর্ণও নেই, পূর্ণও নেই। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বেরিলিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্থিতিশীল অবস্থা থাকার কারণে তার ক্ষেত্রে তুমি যখন একটি ইলেকট্রনকে বের করতে যাবে অর্থাৎ সরিয়ে নিতে যাবে, তখন তোমার বাইরে থেকে অধিক শক্তির প্রয়োজন হবে সেটা বের করার জন্য। তার মানে তোমার একটি ইলেকট্রন বের করে এটিকে আয়নে পরিণত করতে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে বলে আমাদের বোরন অপেক্ষা বেরিলিয়ামের কি আয়নীকরণ শক্তির মানটা বেশি। বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরন অপেক্ষা এই জন্য বেশি। কি জন্য বেশি? কারণ এটি অধিক স্থিতিশীল। কিভাবে বের করলাম? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বের করলাম। বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি একটু কমেন্ট করো যে হ্যাঁ আপু ব্লার হচ্ছে। আচ্ছা এখন দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা। রাকিবুল ইসলাম বলছিল ব্লার হচ্ছে, এখন কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? লেখার সময় আসলে অনেক ক্ষেত্রে ফোকাসটা একটু সরে যায়। আচ্ছা এখন তুমি একটু দেখো তো ঠিক আছে কিনা। বুঝতে পেরেছি আমরা? বুঝলে একটু কমেন্ট করি, যারা সাথে আছি বুঝতে পারলে একটু কমেন্ট করি যে হ্যাঁ বুঝতে পেরেছি আপু, এখানে ব্যতিক্রমটা কেন হয়েছে বুঝতে পেরেছি। দেখো সেম আরেকটা কোশ্চেন আমি যেরকম এটা করে দিয়েছি, সেম আরেকটা কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিব, যেটা হচ্ছে কাজ হচ্ছে তোমরা করবে, আমি করব না, সেটা তোমরা করবে। তোমরা করে আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটার ক্ষেত্রে বেশি হবে। আচ্ছা দেখো প্রশ্নটা হচ্ছে যে নাইট্রোজেন 7 এবং অক্সিজেন 8 এদের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি?
যদি আমার আগের প্রশ্নটা মানে আমি যেটা সলভ করলাম সেটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি এই প্রশ্নটা নিজে নিজেই বুঝতে পারবে যে কার ক্ষেত্রে মানটা বেশি হবে। দেখো নাইট্রোজেন 7 এবং অক্সিজেন 8 এদের মধ্যে কোনটার আয়নীকরণ শক্তির মান বেশি, আমি হিন্টস দিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি করবে। হিন্টসটা হচ্ছে যে দুটার ক্ষেত্রেই তুমি ইলেকট্রন বিন্যাস করবে, অর্থাৎ আমরা বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে যেভাবে বের করেছিলাম ঠিক সেম ওয়েতে তুমি নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে বের করে দেখবে। এবং যেটার ক্ষেত্রে তুমি দেখবে যে স্থিতিশীল, যেটা অধিক স্থিতিশীল অবস্থায় রয়েছে তার ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি হবে। এটা নিজেরা বাসায় করে নেবে, আমি বলে দিচ্ছি, এটা নিজেরা বাসায় একটু করে নেবে। আচ্ছা ফোকাসটা মনে হয় একটু সরে যাচ্ছে। ওকে ফাইন, বুঝতে পেরেছি, বুঝতে পারলে একটু কমেন্ট করি যে বুঝতে পারলাম কিনা। কি ব্যাপার, কমেন্ট কোথায় আজকে? প্রশ্ন দিচ্ছি তোমরা কমেন্ট করছো না। ক্লিয়ার, কনসেপ্টটা কি ক্লিয়ার হলো যে কেন এই ব্যতিক্রমটা, কিসের জন্য ব্যতিক্রম? কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। এখন এই যে আমরা বললাম যে স্থিতিশীল, যে স্থিতিশীল তার ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি, সেটা আমরা জানলাম। এখন আমাকে বলো যে স্থিতিশীল সে বেশি সক্রিয় নাকি যার স্থিতিশীল অবস্থায় নেই সে বেশি সক্রিয়, অর্থাৎ সে সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে। রাসায়নিক বিক্রিয়ায় বা ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে কে দ্রুত অংশগ্রহণ করবে, যে নিষ্ক্রিয় নাকি যে সক্রিয়? বলো আমাকে। কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাও। এটা তোমাদের ক্ষেত্রে একটা এমসিকিউ কোয়েশ্চেন হবে। কোয়েশ্চেনটা কিরকম দেখো, যার আয়নীকরণ শক্তির মান বেশি, কি লিখলাম, যার আয়নীকরণ শক্তির মান বেশি, তার ক্ষেত্রে কি হবে দেখো, যার আয়নীকরণ শক্তির মান বেশি সে তত নিষ্ক্রিয়। এখন এই নিষ্ক্রিয় কেন আমাকে বলো, আমাকে ব্যাখ্যা করো যে কেন আপু এটা নিষ্ক্রিয়, যার মান বেশি সে নিষ্ক্রিয় কেন? আচ্ছা অনেকেই হচ্ছে কমেন্ট করছে। আচ্ছা মজিবুর সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার, আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা যে সক্রিয় মানে, না আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ যে সক্রিয়, ঠিক, যে সক্রিয় সে হচ্ছে তোমার কেমিক্যাল রিয়েকশনে তত বেশি দ্রুত অংশগ্রহণ করবে। এখন আমার এখানে যে এমসিকিউটা আসবে যে যার আয়নীকরণ শক্তির মান বেশি সে কেমন, তার হচ্ছে ধর্ম কেমন হবে, সে হবে নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ আমরা জানি যে যে স্থিতিশীল অবস্থায় রয়েছে তার ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি হয়, তাহলে যে স্থিতিশীল সে সক্রিয় নয়, সে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। স্থিতিশীল মানেই হচ্ছে সে তার অবস্থাটাতে থাকতে চাচ্ছে, অর্থাৎ সে কম সক্রিয়। বুঝতে পারলাম? কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু বলে দাও, কনসেপ্ট ক্লিয়ার হলে আমাকে একটু বলে দাও যে হ্যাঁ আপু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে তোমাদের জন্য একটা এমসিকিউ দিই, দেখি কতটা বুঝলা। আমি মাত্র যে লাইনটা বললাম সেই লাইনটা থেকে যদি তোমাকে এমসিকিউটা দেয়া হয় যে দেখো যার আয়নীকরণ শক্তির মান বেশি তার প্রকৃতি কেমন? যার আয়নীকরণ শক্তির মান বেশি তার প্রকৃতি কেমন হবে? দেখো প্রথমেই আমরা দিই সক্রিয়, তারপর দিলাম নিষ্ক্রিয়, তারপর যদি আমরা দিই যে ধাতব, শেষে দিই আয়নিক। কোনটা হবে তোমার অ্যান্সার আমাকে একটু জানাও তো, যে কোনটা হবে অ্যান্সার?
কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কমেন্ট করে আমাকে সবাই রিপ্লাই করে জানাও। আরেকবার বোঝান, রশি বলছে আরেকবার বোঝাতে। হ্যাঁ অবশ্যই বোঝাবো, এইটার মাধ্যমেই বুঝিয়ে দেবো। এই এমসিকিউটা যখন আমি তোমাকে সলভ করব তখনই হচ্ছে বুঝিয়ে দেবো যে কেন এটা হচ্ছে। দেখো আমরা কি দেখেছিলাম যে আয়নীকরণ শক্তিটা আমাদের কখন বেশি হয়, কখন দেখলাম যে আমরা যখন দেখো বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে দেখলাম যে কেন বেরিলিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা কম হয়, বেশি হয়, বোরন অপেক্ষা কেন বেরিলিয়ামে বেশি হয়। কি দেখেছিলাম আমরা, দেখো বেরিলিয়াম কত ছিল 4, তাই তো। তাহলে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করলাম তখন আমরা দেখলাম যে এই s অরবিটাল যেটা সর্বশেষ অরবিটালটা পরিপূর্ণ অবস্থায় রয়েছে, এবং আমরা জানি যখন শেষ শক্তি স্তরটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকে তখন সেই মৌলটা অধিক কি হয়, অধিক স্থিতিশীল হয়। অধিক স্থিতিশীল মানে কি বলতো, অধিক স্থিতিশীল মানে হচ্ছে সে রাসায়নিক বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করতে চাইবে না, অর্থাৎ সে তার অবস্থাটা ধরে রাখার চেষ্টা করবে, যার কারণে তোমার এখান থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন, যার কারণে আয়নীকরণ শক্তি এদের বেশি থাকে। এখন অধিক স্থিতিশীল যে সে কি সক্রিয় নাকি যে কম স্থিতিশীল সে বেশি সক্রিয়, তুমি আমাকে বলো। যে অধিক স্থিতিশীল সে কি সহজে চাইবে কোনো রাসায়নিক রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে চাইবে না তো, তার মানে কি, তার মানে সে নিষ্ক্রিয়। তার মানে আমরা এমসিকিউটার অ্যানসার দিব যে যার আয়নীকরণ শক্তির মান বেশি সে তার প্রকৃতি হবে কেমন, তার প্রকৃতি হবে নিষ্ক্রিয়। রশি এবার বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে এবার আপু ক্লিয়ার হয়েছে কিনা। অনেকেই অ্যানসার করেছো নিষ্ক্রিয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয়, কিন্তু রশি সক্রিয় বলেছিলে, কারণ হচ্ছে তোমার বুঝতে একটু কনসেপ্টটা ক্লিয়ার হতে সময় লেগেছিল মেবি। আচ্ছা রশি এখন তাহলে তুমি আমাকে জানাও যে তোমার কি এখন ক্লিয়ার হয়েছে যে এটা কেন নিষ্ক্রিয়। ক্লিয়ার হলে আমাকে একটু কাইন্ডলি হচ্ছে কমেন্টে জানিয়ে দাও যা হ্যাঁ আপু এবার বুঝতে পেরেছি। আচ্ছা চলো আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা কি আমাদের, পরেরটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইংলিশ টার্মটা কি, ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা এখন কথা হচ্ছে আপু ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি। সহজ ভাষায় যদি ইলেকট্রন আসক্তি বলতে কি বুঝি সেটা বুঝতে চাও তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম যে এইখানে তোমার কাজ হচ্ছে তুমি একটা ইলেকট্রন, কোনো মৌলে একটা ইলেকট্রন তুমি যুক্ত করবে, একটা ইলেকট্রন সংযুক্ত করবে, সংযোজন করবে। এবং হ্যাঁ রশি আমাকে জানাচ্ছে ক্লিয়ার। যাক এখন তাহলে আমরা পড়তেছি কোনটা, যে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি। ইলেকট্রন আসক্তি হচ্ছে সহজ ভাষায় যদি আমি তোমাকে বোঝাই তাহলে হচ্ছে যে একটা ইলেকট্রন তুমি এখানে এক্সট্রা যোগ করবে এবং যোগ করে তুমি একটা ঋণাত্মক আয়নে পরিণত করবে। এখন একটা পরমাণুকে যখন তুমি একটা ঋণাত্মক আয়নে পরিণত করতে চাচ্ছ তখন তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে তাকেই আমরা বলছি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটি। বুঝলাম আমরা। যদি একটু সংজ্ঞায়িত করতে চাই, ভালোভাবে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই যেভাবে আমরা পরীক্ষার খাতায় লিখবো তাহলে আমরা আগের মতোই সংজ্ঞাটা কি লিখবো, দেখো গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরিমাণ পরমাণু বিচ্ছিন্ন, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে এক মোল ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে, কি বলেছিলাম আমরা যে আমরা এখানে ইলেকট্রন যোগ করব, সংযোজন করব, যুক্ত হয়ে
1 মোল একক ধনাত্মক, 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন তাকে আমরা কি বলছি? তাকে বলছি ইলেকট্রন আসক্তি। দেখো কি লিখলাম, যে সংজ্ঞায়িত আমরা কিভাবে করব, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের কি অবস্থা আমাদের লাগবে এটা আমরা সবসময় মনে রাখবো, সেটা আয়নীকরণ শক্তি হোক বা ইলেকট্রন আসক্তি হোক, দুটোর ক্ষেত্রে আমাদের কি হবে, যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকে 1 মোল ইলেকট্রনের সাথে যুক্ত হবে। অর্থাৎ এখানে তুমি বাইরে থেকে ইলেকট্রন এসে ইলেকট্রনকে এনে সংযুক্ত করবে, ইলেকট্রনের সাথে তাহলে যুক্ত হয়ে 1 মোল একক ধনাত্মক আয়ন, এখানে কোন রকমের আয়ন তুমি তৈরি করছো, 1 মোল ধনাত্মক আয়নে পরিণত, ধনাত্মক লিখলাম কখন আমি, আচ্ছা রিয়েলি সরি, লেখার সময় মনে হয় আমি ভুল লিখে ফেলেছিলাম। 1 মোল তুমি ঋণাত্মক আয়নে পরিণত করবে, কি হবে, যে প্রত্যেকে 1 মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির তোমার প্রয়োজন হবে সেটাকে আমরা কি বলছি, ইলেকট্রন আসক্তি, তাই তো? কি বলছি আমরা, ইলেকট্রন আসক্তি বলছি। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের, তুমি কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকের সাথে 1 মোল পরিমাণ ইলেকট্রন এনে যখন যুক্ত করবে তখন যে তোমার 1 মোল ইলেকট্রন ঋণাত্মক আয়ন তৈরি হবে, সেই ঋণাত্মক আয়ন তৈরি হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। এখন এইখানে তোমাদের জন্য একটা এমসিকিউ কোশ্চেন কি হতে পারে, দেখো যে নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে এই ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির মান কত? নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির মান হচ্ছে 0। আমরা এটা মনে রাখবো, এমসিকিউ ক্ষেত্রে এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে চলে আসে যে নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসক্তির মান কত। নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে আমরা জানি আমাদের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে 0। বুঝতে পারলাম? কত? 0। আচ্ছা, পরে যখন এমসিকিউ কোশ্চেন দিব তখন না পারলে কিন্তু আসলে মাইট দেওয়া উচিত। এতবার করে বলে দিচ্ছি কিন্তু তোমরা এমসিকিউ যখন অ্যান্সার করো তখন দেখা যায় সেই আবার উল্টাপাল্টা করে ফেলো। আচ্ছা, এখন এই যে আমার ইলেকট্রন আসক্তির মান, ঠিক আছে, এই যে আমরা ইলেকট্রন আসক্তির একটা সাংখ্যিক মান তো পাবো, তাই না? যেহেতু এটা হচ্ছে মূলত একটা এনার্জি যেটাকে আমরা কিলো জোল পার মোল এককে প্রকাশ করছি, তাহলে এই যে সাংখ্যিক যে মান পাবো সেটা ধনাত্মক বা ঋণাত্মক কোনটা হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে। দেখো আমরা কি লিখবো এখন, যে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক বা ঋণাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক কোনটি হবে তা ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে, দেখো দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে। কি কি? আমরা যদি একটু লিখি, যে এক হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর, আমরা যার ক্ষেত্রে আমরা ইলেকট্রন আসক্তি বের করছি বা যার ক্ষেত্রে আমরা ইলেকট্রন আসক্তির মানটা পাচ্ছি তার ইলেকট্রন বিন্যাসের উপর, এবং আরেকটা কিসের উপর ডিপেন্ড করছে, দেখো আরেকটা হচ্ছে যে আমরা যে আয়নটা পাচ্ছি, ইলেকট্রন গ্রহণ করে যে আয়নটা তৈরি হচ্ছে তার স্থিতিশীলতার উপর। তাহলে আমরা কি লিখবো, ইলেকট্রন গ্রহণে সৃষ্ট আয়নের স্থায়িত্বের উপর, স্থায়িত্বের উপর। কি বললাম আমরা, যে ইলেকট্রন আসক্তির মান
অর্থাৎ যে সাংখ্যিক মানটা আমরা পাবো সেটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করছে। একটি হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস এবং অপরটি হচ্ছে ইলেকট্রন গ্রহণে আমরা যে সৃষ্ট ঋণাত্মক আয়ন পাবো সেই আয়নের স্থায়িত্বের উপর। ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে বলো যে হ্যাঁ আপু এটা বুঝতে পেরেছি। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকলে, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু কাইন্ডলি জানাও যে এটা ক্লিয়ার হয়েছে কিনা, যে ইলেকট্রন আসক্তির মান দুটো বিষয়ের উপর আমরা ডিপেন্ড করছে। কি কি বিষয়ের উপর? যে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন গ্রহণের ফলে আমাদের যে সৃষ্ট ঋণাত্মক আয়ন তৈরি হচ্ছে সেই আয়নের স্থায়িত্বের উপর আমাদের যে শক্তিটা আমরা পাচ্ছি সেটার মান ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে সেটা ডিপেন্ড করছে। এখন দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন, যে অনুধাবনের ক্ষেত্রে এই প্রশ্নটা প্রায়ই আসে। কি প্রশ্ন? বেরিলিয়াম, নাইট্রোজেন এদের ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয় কেন? কি প্রশ্ন দেখো, বেরিলিয়াম এবং নাইট্রোজেন এদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কেন ঋণাত্মক হয়? আচ্ছা, কিভাবে তুমি অ্যানসার করবে? অ্যানসারটা লেখার ব্যাপারটা হচ্ছে প্রথমেই তোমার কাজ হচ্ছে দুইটার ক্ষেত্রেই তুমি কি করবে? ইলেকট্রন বিন্যাস করে ফেলবে। তুমি জানো বি হচ্ছে 4 এবং নাইট্রোজেন 7। আচ্ছা, তুমি যদি একটু খেয়াল করো দুইটার ক্ষেত্রে তুমি একটা কমন ব্যাপার দেখতে পাবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। কি ব্যাপার দেখতে পাবে দেখো তো? দুটোর ক্ষেত্রেই তুমি যদি দেখো যে এটার শেষ অরবিটালটা পরিপূর্ণ, শেষ অরবিটালটা কি অবস্থায় আছে? পরিপূর্ণ। আর এই ক্ষেত্রে দেখো 2p6 হলে হতো পরিপূর্ণ, যেহেতু আমাদের 3 রয়েছে তার মানে হচ্ছে p অরবিটালটা এখানে অর্ধপূর্ণ। আমরা কি জানি বলো? আমরা জানি যে যখন আমাদের লাস্ট অরবিটালটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকে তখন তারা বেশি স্থিতিশীল অবস্থায় থাকে, এবং স্থিতিশীল অবস্থায় যখন থাকে তখন তার থেকে ইলেকট্রন যদি তুমি তাকে সংযোজন করতে চাও তাহলে বাইরে থেকে তাকে শক্তি দিতে হবে, আর বাইরে থেকে শক্তি দিতে হলে তোমার সেখানে ইলেকট্রন আসক্তির যে তুমি মান পাবে সেটা হবে সবসময় নেগেটিভ মান। কি হবে? নেগেটিভ হবে। তাহলে এটুকু আমরা একটু গুছিয়ে লিখবো, আমার মুখের কথাটা তোমরা একটু গুছিয়ে লিখবে। প্রথমে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবে, ইলেকট্রন বিন্যাস করে তোমরা দেখাবে যে প্রথমটার ক্ষেত্রে পরিপূর্ণ অবস্থায় রয়েছে শেষ অরবিটালটি, এবং সেকেন্ডের ক্ষেত্রে পি অরবিটাল অর্থাৎ লাস্ট অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা জানি যে পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থা যখন থাকবে তখন সে অনেক বেশি স্থিতিশীল অবস্থায় থাকে, তখন তাতে আমরা যদি একটি ইলেকট্রন সংযুক্ত করতে চাই তাহলে তাতে বাইরে থেকে আমাদের অনেকটুকু শক্তি দেওয়ার প্রয়োজন পড়বে, যার কারণে আমাদের ইলেকট্রন আসক্তির মান এখানে কি হবে? নেগেটিভ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি কিনা? বুঝতে পারলে আমাকে বলো যে ক্লিয়ার। হ্যাঁ, রশি বলছে ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখো আরেকটা প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা সলভ করবে এটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো কি প্রশ্ন করছে, যে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ হলেও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম ইলেকট্রন আসক্তির মান পজিটিভ কেন? প্রশ্নটা বুঝলাম। তারা তোমাকে কিন্তু প্রথমত অ্যানসারটা দিয়ে দিয়েছে। তারা কি বলেছে যে অক্সিজেনের প্রথম আসক্তির মানটা তারা বলে দিয়েছে তোমার নেগেটিভ হবে, কিন্তু তারা তোমার কাছে জানতে চাচ্ছে কিন্তু যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম ভাবে যখন ইলেকট্রন আসক্তির মান আসবে তখন সেগুলো কেন পজিটিভ হবে। এটা হচ্ছে তোমার
কারণ দর্শাতে হবে, অর্থাৎ অ্যান্সার দেয়া যে পরেরগুলোর মান পজিটিভ, এখন তোমাকে বলতে হবে যে কারণ কি। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে প্রথমে এই বিক্রিয়াটা দিয়ে আমরা শুরু করব। অক্সিজেন আমরা একে দিচ্ছি একটি ইলেকট্রন, যার ফলে কি হচ্ছে মাইনাস গ্যাসীয় অবস্থা। অবশ্যই এখানে যদি তুমি ড্যালেজ বা শক্তির মানটা হিসাব করতে চাও তাহলে তুমি দেখবে এটার মান হচ্ছে মাইনাস 143 কিলো জোল পার মোল, মাইনাস 143 কিলো জোল পার মোল। আচ্ছা, এরকম কিছু কিছু মান যেগুলো আমরা একটু বলছি, এরকম কিছু কিছু মান আমরা একটু মনে রাখার চেষ্টা করব, তাতে করে আমরা যখন অ্যান্সার গুলো লিখবো তখন যদি আমরা ভিতরে এই জিনিসগুলো দিয়ে দিই তাহলে হচ্ছে যে আমাদের খাতাটা দেখবে সে টিচার মনে করবে যে তুমি আসলে অনেকটুকু পড়াশোনা করে বাড়ি থেকে তবেই এসেছো। আচ্ছা, এখন আবার অক্সিজেন 2, এটা আমরা পেলাম যে আমাদের প্রথম ইলেকট্রন আসক্তির মান। এখন আমরা এই অক্সিজেন আয়নের থেকে আয়নকে যদি আমরা আরো ইলেকট্রন দিই তাহলে কি হবে দেখো তো, এটা হচ্ছে দ্বিতীয়টা আমরা পেয়ে গেলাম, তাই তো? এটা তো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো ডেল এইচ এর মানে কি হবে, ডেল এইচ এর মানে এখানে প্লাস হয়ে যাবে এবং প্লাস হয়ে মানটা কত হবে দেখো 998, অর্থাৎ 998 কিলো জোল পার মোলে চলে আসবে। কি বললাম আমরা, 998 কিলো জোল পার মোলের ক্ষেত্রে চলে আসবে। ঠিক আছে, এখন তুমি যদি একটু দেখো অক্সিজেন অক্সিজেন উভয় পক্ষ থেকে তুমি চাইলে বাদ দিয়ে দিতে পারছো, তাহলে কি হচ্ছে এখানে আমার আছে একটা অক্সিজেন যা আছে গ্যাসীয় অবস্থায়, ইলেকট্রন আছে দুটা ইলেকট্রন তুমি অক্সিজেনের সাথে যোগ করিয়েছো, যার ফলে এইটা তৈরি হয়েছে। পুরো ব্যাপারটা তো এটাই। এখন দেখো ডেল এইচ এর মান এখানে তুমি কিন্তু যেটা পাচ্ছ, যদি এটা প্লাস মাইনাস করো তাহলে তুমি একটা পজিটিভ মান পাচ্ছ। তাহলে আমরা কি দেখলাম যে দ্বিতীয়বার যখন আমরা এর ইলেকট্রন আসক্তি বের করছি তখন আমরা পজিটিভ মান পাচ্ছি, অর্থাৎ তোমার অর্ধেক কাজ হচ্ছে অলরেডি শেষ। মানে তুমি দেখিয়ে দিয়েছো যে প্রথমটার ক্ষেত্রে ঠিকই আমাদের নেগেটিভ মান আসছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখছি তখন আমাদের মানটা চলে আসছে পজিটিভ। এখন কাজ হচ্ছে তোমার ব্যাখ্যা করা যে কেন আসছে। ব্যাখ্যাটা কিরকম হবে, যে অক্সিজেন পরমাণুর থেকে যখন তুমি এক মোল ইলেকট্রন যখন তুমি যোগ করছো প্রথম অবস্থায় তখন সেটা কি হচ্ছে, এখানে বিক্রিয়া যেটা হচ্ছে সেটা মূলত তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে। কি বিক্রিয়া হচ্ছে? তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে, যার কারণে আমরা মানটা পাচ্ছি নেগেটিভে। কিন্তু তারপর দেখো যখন এটাও নেগেটিভ হয়ে গেল এবং এর সাথে তুমি আরো নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন দিচ্ছ, নেগেটিভ যুক্ত যখন ইলেকট্রন দিচ্ছ তখন কি হচ্ছে যে নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন দুটোতে বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণ হওয়ার ফলে সেখানে তোমার বিক্রিয়াটা তাপ উৎপাদী না হয়ে বিক্রিয়াটা হয়ে যাচ্ছে তাপ হারি। কি ধরনের বিক্রিয়া হচ্ছে? তাপ হারি বিক্রিয়ায় পরিণত হচ্ছে, তাই তো? তাপ হারি বিক্রিয়া যখন হচ্ছে তখন তুমি গিয়ে দেখতে পাচ্ছ যে যদি ইলেকট্রন আসক্তি তুমি দ্বিতীয়, এটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করে দেখালাম এবং তুমি ব্যাখ্যায় লিখে দেবে যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম এরকম বাকি যতগুলো আসবে সবগুলোর ক্ষেত্রে আমার এখানে যখন আমরা ইলেকট্রন আসক্তির মান দেখব সেটা পজিটিভ হবে, কেননা তখন বিক্রিয়াটা কি হয়ে যাবে, প্রথম আমাদের বিক্রিয়াটা ছিল তাপ উৎপাদী কিন্তু পরবর্তীতে বিক্রিয়াটা আসলে তাপ হারি হবে, যার কারণে আমাদের শক্তির মান আমরা কিসে পাবো, শক্তির মানটা আমরা পাবো পজিটিভে। বুঝতে পারলাম? নিশ্চয়ই আমরা আগে এটা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল পাই আমরা নেগেটিভ মানে এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল পাই পজিটিভ মানে। এখন কথা হচ্ছে, আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার হলে আমাকে একটু বলো যে আপু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? দেখো কি হয়েছে, প্রশ্নটা আমাদের কি বললো যে অক্সিজেনের ক্ষেত্রে প্রথম ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ হলেও পরবর্তী অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থের ক্ষেত্রে কেন সেটা পজিটিভ হচ্ছে। তাহলে তুমি হচ্ছে এখানে বিক্রিয়া সহ দেখালে প্রথমে যখন আমরা একটা ইলেকট্রন দিচ্ছি তখন এটা অক্সিজেন মাইনাস আয়নে পরিণত হচ্ছে, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যেখানে ডেল এইচ এর মান হচ্ছে মাইনাসে। তারপর আমরা সেই নেগেটিভ অক্সিজেনের সাথে যখন আবার ইলেকট্রন দিচ্ছি তখন কি হচ্ছে যে দুটো বিকর্ষণ করছে, বিকর্ষণ করার ফলে সেখানে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা আর তাপ উৎপাদী হচ্ছে না, বরং সেটা হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া, যেখানে ডেল এইচ এর মান পাচ্ছি আমরা পজিটিভ। ডেল এইচ এর মান পজিটিভ পাওয়া মানে শক্তি আমরা পজিটিভে পাচ্ছি, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মানটা এখানে পজিটিভ হয়ে যাচ্ছে। এবং এই লজিকটা তোমার যে কোনো মানে পরবর্তী তুমি অন্য যে কোনো মোলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। কনসেপ্ট ক্লিয়ার হলে হচ্ছে আমাকে জানাও যে আপু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। পরবর্তী যে কোনো তুমি অন্যান্য যে কোনো মোলের ক্ষেত্রে, আমি অক্সিজেন দিয়ে দেখিয়েছি কিন্তু যে কোনো মোলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আচ্ছা
এবার আমরা চলে যাই যে এই যে ইলেকট্রন আসক্তি নিয়ে আমরা পড়াশোনা করছি এটার সম্পর্কটা, অর্থাৎ গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক যে সম্পর্কটা সেটা আমরা একটু আলোচনা করি যে কি হবে। দেখো প্রথমে আমরা যদি বলি গ্রুপ ভিত্তিক কি হবে, যে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে আমাদের এই ইলেকট্রন আসক্তির মানটা হ্রাস পাবে, অর্থাৎ আমরা যত নিচের দিকে যাব, গ্রুপে যত নিচে যাব তত ইলেকট্রন আসক্তির মান কি হবে, হ্রাস পাবে, মান হ্রাস পাবে। এখন আরেকটা বৈশিষ্ট্য তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে যে যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব, কি লিখলাম আমরা, যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তির মান ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তির মান কমে, ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। কি লিখলাম আমরা প্রথমে, দেখো তো যে যত নিচে যাব, গ্রুপ ভিত্তিক আমরা যত নিচে যাব ইলেকট্রনের মান তত হ্রাস পেতে থাকবে। তাহলে তুমি গ্রুপ 17 হ্যালোজেনের ক্ষেত্রে যদি একটু দেখো, গ্রুপ 17 হ্যালোজেনের ক্ষেত্রে যদি প্রথম নিয়ম অনুযায়ী আমরা দেখি, প্রথম নিয়ম অনুযায়ী আমরা কি লিখবো বলো তো? প্রথমের নিয়ম অনুযায়ী আমাদের লিখতে হবে যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটিন, এভাবেই তো লেখার কথা। যেহেতু আমরা বলেছি যে আমরা যত নিচের দিকে যাব ততই ইলেকট্রন আসক্তির মানটা কি হবে, হ্রাস পাবে। তাহলে সবার উপরে রয়েছে ফ্লোরিন, তার মান সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু এই যে আমাদের সেকেন্ড যে নিয়ম রয়েছে যে যোজ্যতা স্তরে অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ঘনত্ব যার বেশি থাকবে তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কম হয়, এইটার জন্য এখানে একটা ব্যতিক্রম নিয়ম দেখা দেবে। এই সেকেন্ড বৈশিষ্ট্যটার জন্য এখানে একটা ব্যতিক্রম নিয়ম দেখা দিবে, যার কারণে আমার হয়ে যাবে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটিন, অর্থাৎ ফ্লোরিনটা আগে চলে যাবে, ফ্লোরিনটা তারপরে আসবে, কেননা ফ্লোরিন আকারে ছোট হওয়ার কারণে সর্ববহিস্থ শক্তি স্তর বা যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হয় ক্লোরিন অপেক্ষা, যার কারণে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কি হয়, কম হয়। বুঝতে পারলাম? হোপফুলি ব্যতিক্রমটা মনে থাকবে। পর্যায়ভিত্তিক কি সম্পর্ক? পর্যায়ভিত্তিক সম্পর্ক হচ্ছে যে আমরা একটি পর্যায়ে যতই বাম থেকে ডানে যাব ততই বৃদ্ধি পাবে, যতই বাম থেকে ডানে যাব ততই ইলেকট্রন আসক্তি কি হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা ফাইন, এখন লাস্ট, আজকে তোমাদের লাস্ট একটা এমসিকিউ দিয়ে আমি এখানে শেষ করব। দেখো এমসিকিউটা কি আসে, কোনটি সঠিক? দেখো চারটা অপশন তোমাদের জন্য যে কোনটি সঠিক, কি দেওয়া আছে অপশন, ব্রোমিন, সেকেন্ড অপশন কি দেওয়া আছে যে ব্রোমিন, দেখো কোন সক্রিয়তার ক্রমটা, কোনটা সঠিক, কোনটা সঠিক আমাকে জানাও তো। যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বা যারা আমরা বুঝতে পেরেছি, আচ্ছা শান্ত বলছে কনসেপ্ট ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে লাস্টের এই এমসিকিউটা আজকে জানাও, যারা সাথে আছো লাস্টের এমসিকিউটা আমাকে জানাও যে কোনটি সঠিক, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক হবে। আমি মাত্রই ব্যতিক্রম নিয়মের ক্ষেত্রে তোমাকে বুঝিয়েছি, বুঝিয়ে পড়িয়েছি। তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও যে লাস্টের এটা কোনটি সঠিক, কোনটি সঠিক হবে জানাও। যারা সাথে আছো, সাথে তো এখনো অনেকেই আছো, একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও আমাকে যে কোনটা সঠিক।
এমসিকিউর অ্যান্সারটা কোনটা হবে? সক্রিয়তা ক্রম কোনটা সঠিক হবে? গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন। হ্যালোজেনের ক্ষেত্রে দেখাও আমাকে যে কোন ক্রমটি সঠিক হবে। শান্ত জানাচ্ছে 1 2 রাইট। আচ্ছা, আর কেউ? এমসিকিউ কি ভাই দুইটা কোশ্চেনের অ্যান্সার সঠিক হয়? এমসিকিউ কি দুইটা কোশ্চেনের অ্যান্সার একসাথে সঠিক হতে পারে? আর একটু চিন্তা করে বলো যে কোনটা সঠিক। শান্ত, তাহলে তোমার হচ্ছে আমার লাস্ট ব্যতিক্রম নিয়মটা বোঝনি। তোমার জন্য আমি একটু কনসেপ্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি বা ক্লিয়ার করছি। এটা সঠিক কেন সঠিক? দেখো, যদি আমরা যে গ্রুপ অনুযায়ী যেটা শিখেছি যে যত আমরা নিচে যাবো ইলেকট্রন আসক্তির মান তত হ্রাস পেতে থাকবে, সে অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে সঠিক হতো এটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা সঠিক হতো। কিন্তু আমরা কি জানলাম যে যোজ্যতা স্তরে যার ইলেকট্রন ঘনত্ব বেশি তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কমে যাবে, এবং এই ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, অর্থাৎ ইলেকট্রনগুলো খুব গায়ে গায়ে ঘেঁষে অবস্থায় থাকে, যেহেতু এটা আকারে ছোট তার কারণে ফ্লোরিনটা পিছনে চলে যাবে এবং ফ্লোরিনটা সামনে চলে আসবে, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অপেক্ষাকৃত বেশি হবে ফ্লোরিন অপেক্ষা। এটা তোমরা অনুধাবনমূলক প্রশ্নও পাবা। আচ্ছা, হোপফুলি এখন হচ্ছে ক্লিয়ার হয়েছে সবার যে কেন আমাদের এই কি বলবো ক্লোরিনের আগে চলে এসেছে, অর্থাৎ কেন ফ্লোরিনের জায়গায় ক্লোরিন এবং ক্লোরিনের জায়গায় ফ্লোরিন গিয়েছে। এটাই হচ্ছে আমাদের এই ব্যতিক্রম নিয়ম, যেটা আমাদের মনে রাখা খুব দরকার। এই ব্যতিক্রম নিয়মটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী যে আমাদের ধর্মগুলো রয়েছে বাকি, সেই ধর্ম এবং সাথে সংকরায়ন নিয়ে আমরা ক্লাসটুকু কমপ্লিট করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।